না ছানা না দুধ, কিছুই লাগবে না। তবু এমন নরম রসালো দোকানের মতো পাতা চমচম মিষ্টিটা বানাবো, মুখে দিলেই গলে যাবে। বিশ্বাস করতে পারবেন না, এটা একদম ছানা ছাড়াই তৈরি। খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। একবার বানালে পুরো সপ্তাহ জুড়ে আপনি খেতে পারবেন। আর সবাই কিন্তু বারবার আপনাকে এটাই বানাতে বলবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের ডিজাইন রসালো মিষ্টির রেসিপি দেখাবো। আর এই মিষ্টিটা বানানোর পর আপনি যখন একবার খাবেন, এই মিষ্টিটা কিন্তু একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। মানে এত সুন্দর টেস্ট হয় যে আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। যেই মিষ্টিটা তৈরি করতে কিন্তু এখানে কোনো ছানার প্রয়োজন হবে না, ছানা তৈরির ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে অল্প সময়ের মধ্যে কম খরচে বাড়িতে থাকা সমস্ত যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আপনি কিভাবে এই রসালো মিষ্টিটা বানাবেন সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে এই পাতা চমচম মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দেখুন একটা বাটি নিয়ে নিচ্ছি। আর এই বাটিতে আমি কিভাবে করছি সেটাই দেখুন। তাহলে এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দেখুন এই মেজারিং কাপে করে 2 কাপ ময়দা ব্যবহার করছি। 2 কাপ ময়দা মানে এখানে সাধারণত 250 গ্রামের মধ্যেই হবে। আচ্ছা, এবার দেখুন এই 2 কাপ ময়দা মানে 250 গ্রাম ময়দার জন্য আমি এখানে বেকিং পাউডারটা দেব। এটা সাধারণত হাফ টিস্পুনের মতো দিতে হবে। দেখুন এখানে আমি হাফ টিস্পুনের মতো নিয়েছি। এটা যদি সাধারণত আপনারা বাড়ির চামচে করে যদি মাপেন তাহলে কিন্তু এটা দেখতেই পাবেন যে বাড়ির চামচ যেগুলো থাকে সেগুলোতে হাফ টিস্পুনের মতোই কিন্তু হয়েছে। এবার এটা আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, বেকিং পাউডারটা দেওয়ার পর আমি এখানে বেকিং সোডাটা নিয়েছি। দেখুন বেকিং সোডাটাও কিন্তু আমি সেম পরিমাণে দেব, হাফ টিস্পুনের মতো। দেখতেই পাচ্ছেন এখানে বাড়িতে যে চামচগুলো থাকে তাতে করে যদি মাপা হয় এখানে হাফ টিস্পুনই কিন্তু হচ্ছে। এবার এতে আমি এগুলো দিয়ে দিব। এবারে ময়দা, বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এরপর এখানে দেখুন আরেকটা আমি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো টক দই। এই টক দইটা আপনারা বাড়িতে তৈরি করা টক দই দিতে পারেন, অথবা মিষ্টির দোকান থেকেও নিতে পারেন, অথবা প্যাকেটজাত টক দই দিয়েও কিন্তু করতে পারবেন। সাধারণত 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ মানে এখানে 200 গ্রামের মতো টক দইটা ব্যবহার করছি। এবারে দেখুন আমি এখানে টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি চিনিকে গুঁড়ো করে। আপনারা যদি এখানে গোটা চিনি দিতে চান সেটাও দিতে পারেন, আর যদি চিনি গুঁড়ো দেন সেখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো। আচ্ছা, এখানে যদি আপনারা গোটা চিনি দেন সেক্ষেত্রে আপনারা দেবেন 2 চা চামচের মতো। আচ্ছা, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচের মতো এখানে সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে গাওয়া ঘিটাও কিন্তু দিতে পারেন। এবারে এই টক দইয়ের সাথে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে দেখুন এই টক দইটা দিয়ে আর চিনি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। নাহলে কী হয়, এই যে টক দইয়ের মধ্যে দেখবেন অনেক দানা দানা থাকে, সেগুলো কিন্তু গলতে অসুবিধা হয়। আর এটা এইভাবে যদি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন যে মিষ্টিটা বানাবো এই মিষ্টিটা কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর হবে আর ভেতরের একদম নরম তুলতুলে হবে। এখানে যেহেতু আমি গোটা চিনির পরিবর্তে গুঁড়ো চিনিটা দিয়েছি সেজন্য কিন্তু এটাকে গলতে বেশিক্ষণ টাইম লাগবে না। শুধুমাত্র এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে গলে যাবে। আমি এখানে যে ময়দা আর বেকিং সোডা আর বেকিং পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। টক দই আর ময়দা আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। তবে এখানে মাখার সময় আপনারা দেখতে পাবেন যে এখানে এক্সট্রা করে কোনো জল বা কোনো রকম দুধ বা কোনো রকম লিকুইড জাতীয় কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র যে হিসাবটা আমি দিয়েছি 2 কাপ ময়দা মানে 250 গ্রাম ময়দা আর 200 গ্রাম টক দই মানে 1 কাপ, এই হিসাবেই কিন্তু দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তবে মাখতে মাখতে যদি দেখেন যে খুব বেশি নরম লাগছে সেক্ষেত্রে আপনারা অল্প করে একটু ময়দা দিতে পারেন। তো সেক্ষেত্রে আশা করি এখানে কিছুই লাগবে না, শুধুমাত্র এই হিসাবে যদি আপনারা দেন দেখবেন এই টক দইটার সাথে ময়দাটা খুব সুন্দরভাবে একদম পারফেক্টভাবে মাখা হয়ে যাবে। এটা মাখার সময় আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু হাতের মধ্যে একটু চ্যাটচ্যাট করবে বা লেগে যাবে।
আসলে কি জানেন, এখানে সাধারণত যে হিসাবে দেওয়া আছে এটাই কিন্তু পারফেক্ট হিসাব। এক্ষেত্রে এইভাবে মাখলে কিন্তু হাতে একটু জড়িয়ে যায়। তবে এখানে ভয় খাওয়ার কিছু নেই, কারণ এটাকে আমরা যেহেতু রেস্টে রাখবো, তো রেস্টে রাখার পর দেখবেন এটা একদম পারফেক্ট সেট হয়ে যাবে। আর সেট হয়ে যাওয়ার পর হাতেও আর লাগবে না, খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন এইভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট রেস্টে রাখলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে দেখুন এই ডোটাকে আমি এখানে রেস্টে রেখে দিয়েছি, আর তার ফাঁকেই আমি এখানে একটা চিনির রস তৈরি করব মিষ্টিগুলো ডোবানোর জন্য। তার জন্য দেখুন আমি এই মেজারিং কাপে নিয়েছি 1 কাপ করে, 3 কাপের মতো এখানে চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে বাড়িতে যদি পুরনো কোনো রস থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন এখানে 3 কাপ চিনির জন্য আমি দিয়ে দিচ্ছি 3 কাপই জল। মানে যে বাটির পরিমাণে আপনারা চিনিটা নেবেন সেই বাটির পরিমাণেই কিন্তু জলটা দেবেন, তাহলে কিন্তু রসটা একদম পারফেক্ট হবে। আচ্ছা, এই চিনির রসটা ফ্লেভার আনার জন্য আপনারা এখানে ছোটো এলাচ 2টো কি 3টে ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দেবেন। আর যদি ছোটো এলাচ নাও থাকে সেক্ষেত্রে আপনারা যদি বাড়িতে ভ্যানিলা ফ্লেভার থাকে সেই ভ্যানিলাটা কিন্তু এখানে দিতে পারেন। আমার যেহেতু এখানে ছোটো এলাচটা নেই, সেজন্য আমি অল্প করে একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এবার দেখুন চিনিটা আমার এখানে সুন্দরভাবে গলে গেছে, আর একটা রসও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই রসটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা যদি হাতে নিয়ে দেখেন, দেখবেন এটা কিন্তু খুব হালকা রস, মানে এখানে পাতলা টাইপের রস, এখানে মিডিয়াম পাতলা টাইপের রস কিন্তু এখানে করে নিয়েছি। আর এই রসটাকে কিন্তু এখানে পাক করার কোনো দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গেলেই আমরা নামিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে এটাকে ঢাকা দিয়ে নামিয়ে নেব, কারণ এটা কতটা গরম বা ঠান্ডায় রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এটা নামিয়ে নিলাম। এবার দেখুন 10 মিনিট হয়ে গেছে, চিনির রসটাও তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এই যে ডোটা আমি তৈরি করে রেখেছি এটা এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাত দেবার পরেও কিন্তু হাতে লাগছে না, তার মানে বুঝতে হবে যে এটা কিন্তু সেট হয়ে গেছে। সাধারণত 10 মিনিটের মতো এটাকে রেস্টে রাখলে এটা পারফেক্টভাবে কিন্তু একদম রেডি হয়ে যায়। এবারে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিই। দেখুন এই থালাতে আমি অল্প করে একটু তেল মাখিয়ে দেব। আচ্ছা, এখানে আরেকটা থালা নিচ্ছি, এইটায় আমি কিন্তু মিষ্টিগুলো তৈরি করে রেডি করে রাখবো। তার জন্য এতেও আমি পেছন দিকটায় একটু তেল মাখিয়ে নিলাম। এবারে দু হাতে একটু ভালো করে আমি তেলটা মেখে নিলাম। নেবার পর এখান থেকে এই যে আমি ডোটা এটা আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা উঠে আসছে। এবারে দেখুন এই যে 10 মিনিট এটা রেস্টে রেখেছিলাম, এটা যে টক দই দিয়ে রাখার পর এই যে ফার্মেন্টেশনটা হয়েছে দেখুন একবার ভালো করে, কত সুন্দর দেখুন, অসংখ্য ছিদ্র ছিদ্র হয়েছে, আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে এটা মেখে নেওয়ার জন্য হাতে একটু এইভাবে তেল মেখে নিতে হবে। নেবার পর এটাকে খুব ভালো করে একবার মালিশ করে নিতে হবে। তাহলে কী হবে, এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছিল এই রকম লেগে যাওয়াটা আর থাকবে না। একদম সুন্দরভাবে গায়ে তেলটা বসে গেলে এটা কিন্তু হাতে আর জড়িয়েও যাবে না বা থালাতে লেগেও যাবে না। এবারে এর থেকে আমি গুচিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি সাধারণত একটু মিডিয়াম সাইজের গুচি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ বা ছোট সাইজেরও করে নিতে পারেন। এবার দেখুন সবগুলো গোছ আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে দেখুন এই গোছগুলোর ওপরে একটু এইভাবে তেল নিয়ে ওপরে দিয়ে রাখবেন। নাহলে কী হবে, এই গোছগুলো যদি একটু টাইম লাগবে তৈরি করতে, তো সেক্ষেত্রে এর ওপরের অংশটা দেখবেন শক্ত হয়ে যাবে হাওয়াতে। এই জন্য এইভাবে একটু তেল মাখিয়ে দেবেন। দেখুন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি। প্রথমে হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নেবেন। নেবার পর হাতে একটু তেল মাখবেন, এইভাবে একটু ভালো করে পাকিয়ে নিতে হবে। এইভাবে গোল করে নেওয়ার পর এই যে সাইডের অংশটা এইভাবে একটু ছোঁচালো করে দেবেন। খুব বেশি ছোঁচালো করবেন না, নাহলে আবার ভেঙে যেতে পারে। এইভাবে করে নেওয়ার পর এখানে আমি একটু প্রেস করে দিলাম, জাস্ট এইভাবে করে নেবেন। নেওয়ার পর এখান থেকে তুলে আমি এই থালাটার মধ্যে রেখে দিচ্ছি।
ডিজাইনগুলো তৈরি করলে হবে না, এই ডিজাইনগুলোতে আবার একটা কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। এগুলো আমার সব কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবারে এগুলো তৈরি করে রাখার পর দেখবেন এটা কিন্তু ওপর দিকে একটু ফুলে ফুলে যায়, সেজন্য হাতে করে এইভাবে একটু মাঝে মাঝে প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন, ভাজার আগের মুহূর্তটা একটু প্রেস করে দেবেন। আচ্ছা, এই যে এই ডিজাইনটা তৈরি করে নেওয়ার পর আমি আবার হাতে করে প্রেস করে নিচ্ছি। এটা কেন করে নেওয়া হচ্ছে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে। তো দেখুন, এখানে সাধারণত বেকিং পাউডারটা ইউজ করা আছে, যার জন্য কি হচ্ছে, এটা কিন্তু টক দই দেওয়া আছে, বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া আছে। এই সমস্ত উপকরণগুলো একসাথে থাকলে কি হয়, এটা যত বেশি টাইম নেবে তত কিন্তু এটা ফুলতে শুরু করবে। আর যখনই ফুলতে শুরু করবে, আমি যে পাতলা চ্যাপ্টা এক ধরনের পাতা ডিজাইন করব, সেটা কিন্তু আর হবে না, সেটা কিন্তু ফুলে সে পান্তুয়ার মতো টাইপের হয়ে যাবে। সেই জন্য যখন ভাজবেন সেই মুহূর্তটা একটু হাতে করে প্রেস করে একটু চ্যাপ্টা করে নেবেন। তারপরে দেখুন এখানে আরেকটা কাজ আছে, সেটা আমি কিভাবে করি। এখানে আমি এগুলোকে একবার এইভাবে কেটে নেব। এটা আমি কেন কাটছি সেটাও বলে দিচ্ছি। তার আগে আমি এটা প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। ছুরি করে এইভাবে কেন কেটে নিলাম সেটা আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে। দেখুন, এখানে এই যে মিষ্টিটা আমি তৈরি করেছি, এটা একটু পাতলা বা চ্যাপ্টা ধরনের মিষ্টি। এটা যখন তেলে ভাজা হবে তখন কিন্তু এটা যদি না কাটা হয় তাহলে কিন্তু এটা খুব ফুলে যাবে। এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, একবারই ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে দুবার তিনবার ধরেও অল্প অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যতবারই ভাজবেন ততবারই কিন্তু তেলের যে টেম্পারেচারটা থাকবে আমি দেখিয়ে দেবো, সেই অনুযায়ী কিন্তু ভাজবেন। এখানে গ্যাসের টেম্পারেচারটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখান থেকে একটা ছেড়ে দিয়ে আমি দেখব, দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল থেকে হালকা একটা পিলপিল করে উঠছে, মানে খুব বেশি অ্যাক্টিভিটি নয়, খুব হালকাভাবে। এবারে দেখুন, এগুলো ছেড়ে দেওয়ার পর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা কি দুটো ওপরের দিকে ভাসতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন। যখন এরকম ভাসতে শুরু করবে তখন কিন্তু ছান্তাটাকে এইভাবে একটু প্রেস করে দেবেন। তাহলে কি হবে, তলা থেকে এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু ওপরের দিকে উঠে আসবে। তাহলে তলার দিকটা দেখবেন খুব একটা বেশি পোড়া বা লাল দাগ হবে না। সেজন্য এইভাবেই কিন্তু এগুলোকে ভাসিয়ে নিতে হয়। আচ্ছা, এইবারে দেখুন এগুলো যখন ওপর দিকে ভেসে উঠেছে তখন এখান থেকে একটা কি দুটো এইভাবে গায়ে হাত দিয়ে একটু চেক করবেন। এখন দেখতে পাচ্ছি যে গাটা কিন্তু হালকা একটু নরম নরম লাগছে, তার মানে কি এটাকে একটু গাটা একটু টানিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি শুধুমাত্র 30 সেকেন্ডের জন্য একটু হাই করে রাখবো। তার এবার দেখুন এটা আমি বাড়িয়ে দিয়েছি 30 সেকেন্ডের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর গাটা কিন্তু হালকা লাল লাল হতে শুরু করেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একবার আমি কমাবো। এখান থেকে একটা তুলে দেখে নিচ্ছি, গাটা হাত দিয়ে দেখছি যে গাটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। তার মানে কি এটাকে আর বেশি গ্যাস বাড়িয়ে রাখার দরকার নেই, এটাকে সাধারণত একদম লো ফ্লেমে ভাজতে হবে। মানে এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো করে দিলাম। এটাকে অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা একদিকটা সাদা বা লাল হয়ে যেতে পারে। এবারে এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে যে রসটা তৈরি করে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিই। এই রসটাকে কিন্তু খুব বেশি গরম করে ফেলবেন না বা খুব বেশি ঠান্ডাও নয়, মিডিয়াম গরম থাকবে। আপনি নিশ্চয়ই দেখেছেন, এর আগেও আমি আপনাদেরকে অনেক ভিডিওতে এই রসের বিবরণটা দিয়েছিলাম যে মিডিয়াম গরম থাকবে। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার এসে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার, এর থেকে বেশি কালো করবেন না, এরকম কালার এসে গেলেই এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ডাইরেক্ট একদম রসের মধ্যেই দিয়ে দেব। এবারে রসের মধ্যে দেওয়ার পর এটাকে আমি উল্টে দিচ্ছি, ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, এইভাবে ডুবিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেওয়ার পর 5 মিনিট আমি ওয়েট করব। 5 মিনিট পর আমি শুধু খুলে দেখে নেব যে রসটা কীরকম। এবারে দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। খোলার পর এইভাবে একটু উল্টে দেব। আচ্ছা, এটা রসে দেওয়ার পর 5 মিনিট পর আমি এখান থেকে তুলে দেখে নিচ্ছি, দেখুন এটা রসটা কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে একটু হালকা শক্ত লাগছে। সেই জন্য কিন্তু এটাকে একটু গরম করে নিতে হবে, ফোটানোর দরকার নেই, শুধুমাত্র একটু গরম করে নেব। এটাকে ঢাকা দিয়ে জাস্ট এখানে 1 মিনিটের মতো একটু গরম করে নিলেই হবে। দেখতে
পাচ্ছেন যে সাইডের অংশগুলো ফুটতে শুরু হয়েছে। যখন এই রকম সাইডের অংশগুলো একটু ফুট ধরবে তখনই কিন্তু অফ করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে বা রসটা গরম আছে। এখানে আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু ভেতরে রসটা ঢুকে গেছে আর নরম তুলতুলেও হবে। এটা সাধারণত রসে 2-3 ঘন্টা রাখলেই কিন্তু একদম পারফেক্টভাবে রসটা টেনে নেবে। আর রসটা টেনে নিয়ে এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা রস ধরেছে, কতটা বড় বড় হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে এখান থেকে একটা পাতা চমচম তুলে নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটায় কীরকম নরম হয়েছে। দেখুন চামচ লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে, কোথাও কোনো আটকাচ্ছে না, মানে কোথাও কোনো আঠিও নেই, কোনো শক্ত অংশও নেই, পুরোটাই কিন্তু নরম তুলতুলে। আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি পারফেক্ট হবে। আর 1 সপ্তাহ পর্যন্ত আপনি সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। দেখুন আমার মেয়ে কিন্তু এখানে 4 থেকে 5 পিস মিষ্টি খেয়ে নিয়েছে। আমি সেটাই বলছিলাম যে এত মিষ্টি কেন খাচ্ছিস, বলছে এতটাই টেস্টফুল হয়েছে যে আমি না খেয়ে থাকতেই পারছি না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।